প্রতি মুহূর্ত যে চমৎকার পরিবর্তিত পৃথিবী আমাদের চারপাশ দিয়ে ঘুরপাক খায়, যাকে আমরা সূর্যোদয় এবং সূর্যাস্ত বলি, সূর্যের নানান সময় নানান রকম উপস্থিতি, নানান রকম অবস্থান পৃথিবী পৃষ্ঠে আলোকবর্তিকা ঠিক যেভাবে নিয়ে আসে, আমি আপনি তার মধ্যে খুব বেশি পার্থক্য খুঁজে না পেলেও একজন দৃশ্যশিল্পী কিন্তু সূর্যের বিভিন্ন অবস্থানে আলোকের বিভিন্ন উপস্থিতি উপলব্ধি করেন, এবং তাই তো তার প্রত্যেকটি শিল্পই বেশ বেশ ব্যতিক্রম এবং সত্যিকার অর্থেই চমৎপ্রদ হয়। আমরা যখনই দেখবার সুযোগ পাই একরকম বিস্ময় কাজ করে যে এভাবেও কি দেখা যায়। শুধু কি তাই, আমাদের দেখবার দৃষ্টিভঙ্গি যেমনই থাকুক না কেন, একজন দৃশ্যশিল্পী যখন কোনো কিছু দেখে তখন কিন্তু তার দৃষ্টিভঙ্গি হয় ভিন্ন। আমরা ফুল দেখি, তিনি দেখেন ফুলের ভিতর জীবন। আমরা পাখি দেখি, তিনি দেখেন উড়ন্ত কোনো প্রাণী। আমরা দেখি আকাশ, আর তিনি দেখেন সেটা হয়তো কোনো সমুদ্র বা অসীম কোনো দৃশ্য। তাই সব কিছুকে ছাপিয়ে কেমন হয় তাদের দৃষ্টিভঙ্গি, তাই আজকে আরো একবার জানবার চেষ্টা করব। আমাদের সাথে আছেন দৃশ্যশিল্পী বিশ্বজিৎ রায়। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন? শুভ সকাল। শুভ সকাল। আমি তো অত্যন্ত ভালো আছি। প্রথমে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, হ্যাঁ, খুব সকালবেলা আপনাকে ঘুম থেকে তুলেছি। আমরা জানি না একজন দৃশ্যশিল্পীর সকাল এত সকালে শুরু হয় কিনা। ইউজুয়ালি কিভাবে শুরু করেন? আমার সকাল আসলেই সকাল থেকেই হয়। আচ্ছা, দিনের শুরুটা কিভাবে করেন? দিনের শুরুটা আমি বেশ সকালেই উঠি। তারপরে কখনো কখনো চা খাওয়া হয়, কখনো কখনো শুধু গরম পানি। তারপরে আমার নিজের রুটিন, নিজে কিছু আঁকি অথবা লিখি, তারপরে নিজের কাজেই বেরিয়ে যাই। আচ্ছা, এই যে আপনাকে আমরা বলছি আপনি একজন দৃশ্যশিল্পী, আপনার সকাল কিভাবে শুরু হয় আমরা জানলাম। মোটামুটি আমাদের সকাল যেরকম শুরু হয় আপনার সকালও একই রকম শুরু হয়। তাহলে দৃষ্টিভঙ্গি আলাদা আমরা যে বললাম, আপনি যে কাজ করছেন সেগুলা আমরা যে বললাম, তার মধ্যে থেকে আপনাকে কিভাবে আলাদা করব, নাকি সেই কাজে আপনি কিভাবে জড়িয়ে আছেন একটু কি বলবেন? একদম শৈশব থেকে যদি আমরা শুরু করি, মানে দৃশ্যশিল্পী হয়ে ওঠাটা একটি প্রক্রিয়া, প্রতি মুহূর্ত নিজেকে গড়া এবং ভাঙার মতো একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা শৈশব থেকে শুরু করি। একদম একদম। একটা সময় কিন্তু কখন খুঁজে পাওয়া যায় নিজেকে, যে নিজেকে কখন আবিষ্কার করা যায়? এটা একটা খুবই কমপ্লিকেটিং প্রশ্ন, মানে আমার জন্য জটিল। আমি যখন ছোট থেকে বড় হয়েছি তখন তো বিষয়টা সম্ভবত ভেতরেই থাকে, অথবা অনেকে হয়তো ইন্সপায়ার করে। এটা ডিপেন্ড করে মানে একজন ব্যক্তিত্বের উপর বা একজন ব্যক্তির উপর। ছোট থেকে বেড়ে ওঠার মধ্যে দিয়েই তো বিষয়গুলো ভেতরে গ্রো আপ হতে থাকে। আমার ছোট থেকেই, আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, সকালে ওঠাই অভ্যাস, পরিবারের সাথে সময় কাটানো, তার সাথে মাটি দিয়ে কিছু গড়া, কিছু করা, এগুলো আমার ছেলেবেলা থেকে আমি করতাম। পরে মাধ্যমিক দেওয়ার পরে, মানে এসএসসি দেওয়ার পরে এটা আরো প্রখর হতে থাকে, যে আমি এটাতে আসলেই নিজেকে ফোকাস করতে চাই। ইন্টারমিডিয়েটের পরে আরো প্রখর হয় যে ওকে আমি চারুকলাতে পড়বো। আচ্ছা, তো তারপরে আমি ঢাকাতে ট্রাই করছি, খুলনাতে পড়লাম, স্কাল্পচারে পড়লাম, তারপরে শান্তি। বিশ্বজিতের বেড়ে ওঠা তাহলে খুলনায়, তাই তো? অবশ্যই খুলনায়। আচ্ছা, খুলনার সুন্দরবনের খুব কাছেই একটা গ্রামে, প্রত্যন্ত গ্রাম, ওটা চাঁদনী চক নাম। একদিকে তুই সৌভাগ্যবান, সুন্দরবনের রূপ প্রাণ প্রকৃতি দেখে বড় হওয়ার সুযোগ পেয়েছেন, সেই সাথে একটা বিশাল যুদ্ধও বটে, কারণ সুন্দরবন ঘিরে যাদের জীবন জীবিকা, তারা সুন্দরবন কেন্দ্রিক জীবিকায় অভ্যস্ত হয়ে পড়ে। অর্থসামাজিক অবস্থায় যে অবস্থানে যে আমাদের সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে আছে, সবাই চিন্তা করে না সুন্দরবন কেন্দ্রিক একটা ব্যবসা বেছে নিবে বা জীবিকা বেছে নিবে আমার সন্তান। সেক্ষেত্রে যখন আপনি মাধ্যমিক সম্পন্ন হওয়ার পর আপনার ছোটবেলার মাটি দিয়ে খেলার অভ্যাসটাকে নিজের পেশা বা জীবিকা বানাতে চাইলেন, বাড়ির মানুষের অভিব্যক্তি কি ছিল? না, এটা আমরা 5 ভাই বোনের, মানে আমার বাবা মায়ের আমরা 5 জন সন্তান। তো আমি ছোট ছিলাম, এমনিতে অন্য সকলেই লেখাপড়ায় অনেক ভালো, আমিও চেষ্টা করতাম লেখাপড়ায় ভালো করতে, কিন্তু আমার তার থেকে বেশি টানতো ফাইন আর্টস, মানে দৃশ্য শিল্পকলা, যেখানে আমি নিজেকে সবসময় নিজেকে বিকশিত করতে চাইতাম। এর সাথে আমার পরিবার এবং আমার টোটাল সারাউন্ডিং এটা খুব ইনফ্লুয়েন্স করতো, যে আচ্ছা ওর মধ্যে এই ক্যাপাবিলিটি আছে, তাহলে ঠিক আছে নিয়ে যাও একটু ওর কাছে, ওর থেকে বানিয়ে নাও। তো সেদিক দিয়ে আমি বেশ ভাগ্যবান যে ওকে আমার যেটুকু পসিবিলিটি ভেতরে ছিল সেটা আমার পাশের জনের অনেক সাপোর্ট করতো। সেক্ষেত্রে কি বেড়ে ওঠা ধর্মীয় আচার প্রভাব ফেলেছে? অনেক ক্ষেত্রে। আচ্ছা, আমার বাধা হয়নি, বরং কাজে সহায়তা
সহায়তা দিয়েছে। বাহ, বলছিলেন আপনি সেক্ষেত্রে- দুঃখিত কলিগ, খুলনায় পড়েছেন, তারপরে ঢাকা এসেছেন, তারপর শান্তিনিকেতনের যাত্রাটা বলছিলেন, একটু শুনি। শান্তিনিকেতনে মানে আমি ব্যাচেলর খুলনা ইউনিভার্সিটিতে, তারপরে শান্তিনিকেতনে আমি স্কাল্পচারে পড়েছি। আমার আবার পুনঃ আগ্রহ তৈরি হয় যে আমি একটু সিরামিকে এক্সপেরিমেন্ট করতে চাই, পরে সিরামিকে পড়েছি। এখন আমি কাজ করছি ব্রোঞ্জ এবং সিরামিকের উপরে। ইভেন বর্তমানে যে শোটা এক্সিবিশনটা চলছে আলিয়ান্স প্রসেসে, এটা আমার সিরামিক, উডেন স্কাল্পচার অ্যান্ড টেরাকোটার কিছু কাজ দিয়ে এটা installation। আপনি যে কাজগুলো করেন, আপনি বলছিলেন আপনি সুন্দরবনের আশেপাশে বড় হয়েছেন। প্রত্যেকটা মানুষের শৈশবের স্মৃতি তার পুরো জীবনে থাকে, অবশ্যই। তার কাজে, আচরণে, সব জায়গাতেই আমরা দেখি এটা তারা বহন করে থাকে। আপনি একজন শিল্পী, সেক্ষেত্রে তো আপনার শৈশব নিশ্চয়ই আপনার কাজে আরো বেশি প্রভাব ফেলবার কথা। সেরকম কিছু কি কখনো আবিষ্কার করতে পেরেছেন? অবশ্যই, এটা তো মোস্ট প্রমিনেন্ট এবং খুব মেজর প্রশ্ন আমার জন্য, যে আমি ছোট থেকে বড় হয়েছি যে সকল কথা শুনে, বড়দের যে সকল মানে বক্তব্য শুনে, তাতে আমি শান্তিনিকেতনে পড়ার সময় আমি তো একটা স্কিলের দিকে ছিলাম, এবং সেটা নিজের ভিতরে নেওয়ার পরে যখন মনে হলো, রিয়েলাইজ হলো যে আসলে আমি শুরুটা কোথা থেকে করব শিল্পের যাত্রায়, তখন আমার মনে হলো যে আমি জাস্ট ব্যাক করব আমার রুটে, এবং আমার জার্নিটা আমার রুট থেকেই শুরু হওয়া দরকার। বাহ, এবং আমার ল্যান্ড, আমার ভূমি, আমার মাতৃভূমি, টোটাল সারাউন্ডিং আমার যেটা বেড়ে ওঠার সহায়ক ছিল, আমার প্রথম যাত্রাও সেটা নিয়ে, আমার বাহ, শুরুর এক্সিবিশনের কাজটাও সেই ল্যান্ড নিয়ে এবং সেই ভূমির গল্পটা নিয়েই। বাহ। বিশ্বজিৎ রায়, এখানে আমি খুব আগ্রহী। সুন্দরবন নিয়ে আমার আগ্রহের শেষ নেই। রূপ প্রকৃতি নিয়ে বলবো না, প্রাণীকুল নিয়ে বলবো না, একটু মিথোলজিক্যাল কনসেপ্ট থেকে আসি। গাজী কালো চম্পাবতী আমাদের কারোই অজানা নয়। কোনোভাবে কি কাজে প্রভাব ফেলেছে বা আগ্রহের জায়গা তৈরি করেছে? অবশ্যই, এটা তো আমি অস্বীকার করতে পারবো না। শুধুমাত্র গাজী কালু নয়, এটা সুন্দরবন অঞ্চলেই আমি ছোট থেকে দেখেছি একটা বিষয়। এখানে যেমন বনবিবির নামে আল্লাহ আল্লাহ বলো, এইটা বলা হয় পুঁথিপাঠের পরে, ঠিক একইভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বলা হয়। এটা একটা অন্যরকম চর্চা, ভ্যারিয়েশন নাই। এটা অন্যরকম একটা চর্চা, যারা দেখেননি তারা জানেন না। এটা দক্ষিণ রায়ের নামে সুন্দরবনের হরি হরি অন্যরকম। বল, এইটা দিচ্ছেই, ফলে ওইখানে কিন্তু জাতি বর্ণ ধর্ম বলে কিছু নাই, কিছু নাই। তারা একই গোত্রীয় কিছু মানুষ, তাদের পেশা হয়তো বনজীবী অথবা তারা বনওয়ালি। সেরকম জায়গা থেকে তারা বনকে তাদের নিজের ভূমি মনে করে সেখানে বিচরণ করেন এবং সেখান থেকে তাদের জীবিকা অর্জন করেন। বাহ। এইটার প্রভাব তো আমার কাজে মোস্ট আছে। আমি ট্রাই করি যে আমি সেটা যদি রাখতে পারি তাহলে আমি প্লিজড হব, আর কখনো যদি সেটা ভুলে যাই তাহলে হয়তো নিজের সাথেই এটা এক ধরনের অন্যায় করা হবে। না, শিকড় ছিন্ন মানুষ খুব বেশি দূর তো আসলে যাওয়ার সুযোগ যাওয়ার থাকে না, সুযোগ নেই। উপরে পড়ে যায়। নিশ্চয়ই আপনি সে একটা জায়গায় রুটেড, এটা আমাদের জন্য আসা জায়গা নিয়ে। একদম। এই যে কাজ করছেন, যখন আপনি মূল স্রোতে আসলেন, আপনি নিজেকে আবিষ্কার করলেন, আপনি কাজ করলেন, যখন নিজেকে মূল স্রোতে দেওয়ার চেষ্টা করলেন, আপনার কোন কাজটি আপনাকে প্রথম আলাদা করে নিজেকে প্রমাণ করবার জন্য সাহায্য করেছিল? সেই প্রথম অর্জনটির কথা যদি বলেন, একদম শুরুর গল্পটা। ফার্স্ট রেকগনিশন। বিষয়টা এরকম নয়, যেহেতু ছোট থেকে আমার ভিতরে এই আমার লোকালিটির একটা প্রভাব তো ছিলই। আমি যখন পড়ছি তখন তো আমি সচেতনভাবে স্টাডি করি, পড়ি যে আচ্ছা এটা আমার জ্ঞান, অথবা এটা আমি শিখছি, অথবা কোনো সোর্স থেকে একটা কোনো তথ্য পেলে সেটাকে আমি জাস্টিফাই করি। কিন্তু আমার নিজের যে জায়গা, আমি যেটা অন্যদের দেখেছি, যেহেতু ভারতে পড়াশোনা করেছি এবং বাইরের অনেকগুলো স্টাডির বিষয় আমি দেখি, সেখানে আমি দেখি যে তাদের স্টাডির ক্ষেত্রে তার রুটকে ও অনেক বেশি প্রাধান্য দেয় এবং ঠিক সেভাবেই পরিচিতি পায়। অবশ্যই এখানে তো লুকাচুপা বা অনেক চালাকি করার কিছু নেই। আমার যে সংস্কৃতি আছে এর থেকে রিচ আর কিছু হতে পারে না। আমি তো দেখিনি, মানে এত বেশি রিচ হতে পারে। এখন আমি এটাকে এমফাসাইজ না করে আমি যদি অন্য থেকে ধার করি, সেটা তো নিশ্চয়ই আমার দীনতা হবে। তা আমি সেটা করতে চাই না। আমি সবসময় চাই যে আমাদের নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে, নিজের কালচারকে একটা বিশ্বের একটা দরবারে সেটাকে উপস্থাপন করতে। এখন আমার কালচার নিম্নমানের না উচ্চমানের এই মানে বিচারের তো কোনো স্পেস নাই। আমি রিচ, এটা তো আমি বিলিভ করি। একদম একদম। তাহলে কে আমায় ডিসাইড করে দেবে যে আমি রিচ নাকি পোর? এইটা আমার কাছে কোনো ম্যাটারই করে না। আমি নিজেকে উপস্থাপন করতে চাই
নিজের কালচারকে রিপ্রেজেন্ট করতে চাই, সেখানে মূল্যায়ন তো সকলেই করবে। আমি বিশ্বাস করি এটা যে বৈচিত্র্যতার যে জায়গা আমি বিলিভ করি, সেখানে আমাদের একটা বৈচিত্র্যতা খুব বড় মাপের আছে। এবং একদমই তাই, একদমই তাই। তারপরে প্রত্যেকটা কাজের একটা 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 নিজস্বতা থাকে। এই যে বিশ্বজিৎ রায়কে নিয়ে আমরা কথা বলছি, সেই আজকে আমরা কি নিয়ে কথা বলছি? আপনার কাজ নিয়ে কথা বলছি, আপনি কি কি নিয়ে কথা বলেন, সেই একদম আমরা শুরু করলাম সুন্দরবনের আপনার রুটের সেই জায়গা থেকে আমরা শুরু করলাম। আপনাকে যখন আলাদা করে মানুষ চিনতে শুরু করলো, আপনার যখন পরিচিতি বাড়লো, তখন নিশ্চয়ই সেটা একটা নিজের মধ্যে তো একটা প্রাপ্তির একটা আলাদা আনন্দ তো কাজ করে। সেই অনুভূতিটার কথাই মূলত জানতে চাচ্ছিলাম যে যখনই কোনো প্রাপ্তি নিজের সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু দায়িত্বটা আরো বেড়ে যায়। আমরা চেষ্টা করি যে দায়বদ্ধতা বেড়ে যায়, সেটাকে সামনে এগিয়ে নেবার একটা প্রচেষ্টা থাকে। সেই রকম তো আসলে একটা পরিবর্তন একটা মানুষের মধ্যে আসে, যেটা দায়িত্বও বটে, এবং আরো ভালো করবার যে ইচ্ছে সেটাও থাকে। সহজ করে একটা প্রশ্ন করতে চাই, হাতকাটালি এই শিরোনামে আপনার একটা এক্সিবিশন চলছে আলিয়াস প্রসেসে, কবে শুরু হয়েছে এবং প্রসঙ্গ কি? হাতকাটালি শিরোনামে আমার যে প্রদর্শনী চলছে আলিয়াস প্রসেসে, এটা ডিসেম্বরের 27 তারিখে ওপেন হয়েছে। এটা চলবে আগামী জানুয়ারির 7 তারিখ পর্যন্ত। আচ্ছা, এটা কি সবার জন্য উন্মুক্ত? অবশ্যই সবার জন্য উন্মুক্ত। বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত, রবিবার ছুটি থাকে। আচ্ছা আচ্ছা, এবার কনটেক্সটটা আমরা একটু শুনি, কি প্রসঙ্গে আপনার এই হাতকাটালি? হাতকাটালি কনটেক্সট শুরু হয়েছে মূলত এই ভূমিটা নিয়ে। আমি যে ভূমিতে বেড়ে উঠেছি, এই ভূমিটার হিস্ট্রিটা নিয়ে, যে আমি একটা সময় রিসার্চ বা সার্চিং বেজ একটা স্পেস থেকে যে দেখছি এই জমিটা বা এই ল্যান্ডটার উৎপত্তি কিভাবে হচ্ছে, তখন দেখছি যে এটা বাদা বা জঙ্গল সাফ করেই হয়েছে। সেখান থেকে এই জঙ্গলটা কে সাফ করালো, কিভাবে সাফ হলো? পূর্বতন মানুষরা কিছু কিছু সাফ করতো, মানে আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা তো কিছুটা নেচার ধ্বংস করতামই, কিন্তু ব্রিটিশ বা এর আগে যেসব পর্তুগিজ বা ডাচ, এরা এই সময় থেকে বেশি মাইগ্রেশন হয়, এই অঞ্চলে মানুষদের একটা আনাগোনা বাড়ে। তারা বিভিন্ন প্রণোদনা দেয় মানুষকে দিয়ে এই জঙ্গল সাফ করিয়ে এখানে মানুষের বসতি স্থাপন এবং চাষযোগ্য জমি তৈরি করে। আচ্ছা, কিন্তু এই যে স্পেসটাকে কেটে ফেলে, এই যে জঙ্গলটাকে কেটে ফেলে, এটাকে বলে, যারা হাতে যেহেতু কাটে, এই জায়গাটাকে অনেক জায়গা আমার খুলনার আঞ্চলিক শব্দে বলে হাতকাটালি, দা কাটালি, অথবা জঙ্গল পরিষ্কার করা জমি, এরকম বলে। আমি এখান থেকে শুধুমাত্র শব্দটা নিয়েছি, যেহেতু আমার স্পেসে এটা ইউজ হয়, হাতকাটালি জায়গা, তো আমি এখান থেকে হাতকাটালি শব্দটা আমার নিজের করে আমি উপস্থাপন করেছি। এটাকে ইংরেজিতেও আমি হাতকাটালি লিখেছি প্রপার ভাবে, যেহেতু এটা একটা জঙ্গলি শব্দ তথাকথিত ভাবে, যদিও এটা আঞ্চলিক মানুষের একরকম বিশেষ্য। অবশ্যই। এই যে যাদের আপনি যেই কাজগুলো নিয়ে এবার এসেছেন, কেমন মানুষজন আসছে, সাড়া পাচ্ছেন, কেমন কি বলছে সবাই? অবশ্যই সকলেই তো অনেক উৎসাহ দিচ্ছেন, অনেক ভাবে আমায় ইন্টারপ্রেট করছেন, অনেকে জানতে চাইছেন। বেসিক্যালি মানুষের যে আগ্রহের জায়গা আমি লক্ষ্য করেছি 2-1 দিন ধরে, সেটা হলো যে ও সুন্দরবনে কি গন্ডার ছিল, তার মানে আমরা কতটা ইনসেনসিটিভ, যে আমরা এই বিষয়ে ওয়াকিবল নাও হতে পারি, কিন্তু আচ্ছা দেখার পরে একটা আগ্রহ তৈরি হচ্ছে না, আচ্ছা ছিল কিনা আমি একটু দেখি। মানুষ অনেক ক্ষেত্রে এটা উড়িয়ে দিচ্ছে, ছিল নাকি, ও জানি না তো। কিন্তু মানুষের এই সম্পদটা আমাদের ছিল, একটা প্রাণী তো আমাদের কাছে একটা সম্পদ নিশ্চয়ই, যেই প্রাণীটা এখনো এক্সিস্টিং, মানে নেই আমাদের সুন্দরবনেও নেই, ইভেন বাংলাদেশেও নেই। এটা ইন্ডিয়ার কিছু জায়গা আছে, ইন্দোনেশিয়া জাভা দ্বীপপুঞ্জে আছে, আর আফ্রিকাতে আছে। গন্ডারের 5টা প্রজাতি ছিল, আমাদের সুন্দরবনে এটা 2টা প্রজাতি ছিল। কি সমৃদ্ধ ছিলাম আমরা। কিন্তু সেই 2টা প্রজাতি অনেকের রাইট আপে আমি পাচ্ছি, ইউরোপের অনেকের রক মেকারের একটা থিসিস আছে, ওখানে উনি লিখছেন, অনেকে চিঠিতে লিখছেন যে একটা আনকোড়া প্রাণী, যেটার মাথার উপরে 2টা কান আছে এবং নাকের উপর একটা শিং আছে, নাকের উপর ছোট্ট একটা শিং। আমাদের এই প্রজাতিটার শিংটা একটু ছোটই ছিল এবং দেখতে একটু আনকোড়া। যেহেতু ইউরোপিয়ান মানুষদের কাছে গন্ডার অপরিচিত, তারা চিঠিতে লিখছেন যে এই
প্রাণীটাকে আমরা চিনি না, এবং এই প্রাণীটা তৃণভোজী ছিল, আচ্ছা, মাংসাশী ছিল না। এর জন্য সার্ভাইভিং একটা মোস্ট ক্রিটিক্যাল এক্সটেনশনের দিকে চলে মানে জায়গায় চলে যায়, কারণ তার তৃণ অঞ্চল কমে যায় এই বাধা কেটে ছাপ করার ফলে। এটা একটা কনটেক্সট। আর গন্ডারকে আমি আমার এক্সিবিশনে নিয়ে এসেছি একটা মেটাফরিক জায়গা থেকে। এক্সিস্টিং অনেকগুলো প্রাণী, 20 প্রজাতির প্রাণী এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে, এবং এর সামনেও অনেকগুলো আছে হুমকির মুখে। রেড সিগন্যালে অনেকেই আছে, অনেকগুলো প্রাণী স্পিসিস আছে তারা আসলে লাল সংকেতের মুখে আছে, রেড সিগন্যালে আছে। তো আমি ওরকম জায়গা থেকে একে মেটাফরিক একটা জায়গা থেকে, মিথিক্যাল জায়গায় তো এর রেফারেন্স আছে, এর এক্সিস্টেন্স এখানে ছিল, তো আমি একে নিয়ে এসছি ওভাবে সকলের সামনে শিল্পের একটা ভাষার ভেতর দিয়ে। দেখুন বিশ্বজিৎ, গন্ডার দিয়ে এভাবে বিবেচনা করা যায়, চিন্তা করা যায়, ভাবনাটাই কিন্তু চমৎকার। আপনি বেড়ে উঠেছেন বলেই, সুন্দরবন কেন্দ্রিক জীবন আপনার ছিল বলেই হয়তো আপনি এত বেশি আন্তরিকতা, এত বেশি সম্পর্ক খুঁজে পেয়েছেন নিজেকে খুঁজে বার করবার চেষ্টায়। আমরা যারা দর্শনার্থীরা যাচ্ছি, একজনের কথা বলেন ইনসেনসিটিভ, তিনি হয়তো জানেন না। এছাড়া কি গঠনমূলক কোনো ফিডব্যাক পেয়েছেন? এই যে আমাদের এত চমৎকার একটা প্রাণীকুল ছিল, যার মধ্যে প্রায় 20টি প্রজাতি বিলুপ্তির পথে, এবং একই জায়গায় 2 প্রজাতির গন্ডার থাকাটাও কিন্তু একটা বিরল বিষয়, কারণ আফ্রিকায় একদম ফিক্সড রিজনে ফিক্সড একটা প্রজাতি থাকে, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে ছড়িয়ে আছে। এই যে প্রাণীকুলের বিবর্তন, প্রাণীকুলের বিভিন্ন জায়গায় মাইগ্রেশন, এই সংক্রান্ত কোনো কিছু কি খুঁজে পাওয়া যাবে কাজে? অবশ্যই। আমার এই এক্সিবিশনে অনেকে দর্শনার্থী এসেছেন যারা, তারা আসলে অনেকেই তো আপ্লুত, অনেকেই বলছেন আমায় যে আসলে এরকম একটা বিষয়ে তারা যে ইন্ট্রোডিউস হতে পারছেন, এর জন্য তারা অনেকেই আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আর একটা হলো যে এই অঞ্চলে এই সকল প্রাণীর বা যে সকল প্রাণী হারিয়ে গেছে তাদের নিয়ে যে আমি একটা শো করব বা এক্সিবিশন করব, আর্টওয়ার্কের মধ্য দিয়ে তাদেরকে যে আমি উপস্থাপন করব, এইটা তো আমি ফিল করি, কারণ আমি এই অঞ্চলের ছিলাম, আমি এই ভূখণ্ডেরই মানুষ, ফলে তাদেরকে আমি ফিল করি। কিন্তু আমি চাই পাশাপাশি যে সবাই যেন ফিল করে। অবশ্যই। বাহ, চমৎকার। সেক্ষেত্রে আপনি তো এখন কাজ করছেন, সবারই তো এক ধরনের একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, আমি আমার কাজটাকে কোথায় সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, কি কি বিষয় নিয়ে কাজ করতে চাই। আমি জানি না আপনি সেভাবে চিন্তায় বিশ্বাসী কিনা, নাকি গো উইথ দ্য ফ্লো, যে হ্যাঁ, যখন যেভাবে প্রকৃতি যেভাবে ধরা খুশি দেয় সেভাবে সেভাবে। কাজ করছেন। একটু আমাদেরকে জানাবেন আপনার পরিকল্পনা কি আপনার কাজ নিয়ে? না, ভবিষ্যৎ পরিকল্পনা আমি অনেক বেশি করি না। এটা হলো যে আমি তো একটা ভূমিতে বেড়ে উঠেছি, এবং অনেক ভবিষ্যৎ পরিকল্পনা করে আমি বিলিভ করি যে এটাতে অনেক কিছু হতে পারে। আমি তো আমার নিজের জায়গা থেকে কাজটা করে যেতে চাই, এবং আমার একটা চিন্তার জগৎ আছে, আমি ভাবি, প্রত্যেক দিন ভাবি, সেই ভাবনার মধ্য দিয়ে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি, অনেকের সাথে কথা বলি, তার মধ্য দিয়ে একটা ভাবনার প্রক্রিয়া হয়, সেখান থেকে একটা জায়গায় আমি আসি। এরকম না যে আমি খুব রিজিড থাকি। সেখান থেকে আমার নেক্সটে কি ধরনের কাজ করব, হয়তো এটারই আরেকটা এক্সটেনশন আসতে পারে, অথবা এটার বাইরে যেও আমি মাইগ্রেশন নিয়ে কাজ করি, স্কাল্পচার অন্য ফর্ম নিয়ে কাজ করি, সেটাও হতে পারে। আমি এই মুহূর্তে অতটা দৃঢ়ভাবে বলবো না যে আমি এটাই করব, পরে যে কি করব। তাহলে আপনি তো অনেকগুলি ধারা নিয়ে কাজ করেন, অবশ্যই। সেই ক্ষেত্রে আপনার কোন জায়গাটায় কাজ করতে বেশি ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার সবচেয়ে ভালো লাগে আমি যদি আমার ভূখণ্ডে, অর্থাৎ আমি খুলনার দাকুপের অঞ্চলে কোনো একটা স্পেসে থেকে যদি আমার মনের মতো সময় কাটিয়ে কাজ করতে পারি, এর থেকে আমি বলবো আমায় যদি অন্য কোথাও যে কোনো জায়গায় দেওয়া হয় তো আমি এত সুখ অনুভব করবো না। আমি নিজের স্পেসে বসে আমার ভাবনাটাকে যদি প্রকাশ করতে পারি এবং সেটা অনেকের সাথে যদি শেয়ার করতে পারি, এটা আমার সবথেকে বড় প্রাপ্তি। বাহ, নিশ্চয়ই। বিশ্বজিৎ, সেক্ষেত্রে আপনি যে এবার কি ইনস্টলেশনে কি আছে? স্কাল্পচার আছে, টেরাকোটা আছে, আমি ওয়ার্ক আছে। সেক্ষেত্রে এগুলোর যে উপাদান বা উপকরণ, এগুলো কি সুন্দরবন থেকে এসছে? ধরুন স্কাল্পচারে মাটিটা কি সুন্দরবন থেকে এসছে? কাঠের যদি কিছু থাকে, সেই কাঠটা কি এসছে? না, কাঠটা সরাসরি এসছে আমার অঞ্চলের। আমার অঞ্চলে এখনো পুকুর খুঁজলে, কোনো একটা গর্ত করলে মাটিতে আমি কাঠের গুঁড়ি পাই। তো আমার কাজের সাথে রিলেট করে এটা। আচ্ছা, যেহেতু আমি গন্ডারকে একটা মেটাফরিক জায়গা থেকে উপস্থাপন করছি, ফলে গন্ডারের সময়কার কোনো এলিমেন্ট বলতে আমি তো আমার রিজিয়নে সরাসরি পাচ্ছি
কাঠের কোনো অংশ যেটা আমি মাটি খুঁজলেই পাই, অর্থাৎ আমি নিশ্চিত যে এই অঞ্চলটা পুরোটাই বনাঞ্চল ছিল। আচ্ছা। আমার সংগৃহীত অনেক আগে থেকে আমি সংগ্রহ করি কিছু কিছু, আর সম্প্রতি আমার এই এক্সিবিশনের জন্য আরও বেশি করে সংগ্রহ করলাম। এই কাঠের কিছু অংশ সেটা দিয়ে আমি একটা ইনস্টলেশন করেছি। পাশাপাশি আমি সেরামিকে যেহেতু আমি মিডিয়া প্র্যাকটিস করি, সেরামিকে আমি অনেকগুলো গন্ডার তৈরি করেছি, ওখানে উপস্থাপন করেছি, সেটাও ইনস্টলেশন। আর যে হাতে বাধা কেটে যে সাফ করার যে গল্প বললাম, এটা দিয়েও আরেকটা ইনস্টলেশন করেছি। তো এই 2-3টা কাজ দিয়ে আমি পুরো গ্যালারি স্পেসটাকে আমি ইউজ করেছি আমার এই হাতকাটালি শিরোনামটাকে উপস্থাপন করার জন্য। 3টা ইনস্টলেশন করে পুরো গল্পটাকে তুলে এনেছেন, তৈরি করতেছে। বাহ, অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ রায়। এই যে আমরা নানা রকম গল্প আপনার সাথে করলাম, সেই জায়গা থেকে আমার সবসময় জানবার ইচ্ছা হয়, যখন আমরা কোনো কাজ করি, আমাদের আশেপাশে তো অনেক তরুণরা একই ধাঁচের কাজে তারা আমাদের আশেপাশে থাকেন, যুক্ত হন। আপনার দৃষ্টিভঙ্গিতে কেমন দেখছেন আপনার আশেপাশে যারা কাজ করছেন এখন এই একই ধারায়, কেমন করছে তারা? অনেকেই তো অনেক সুন্দর কাজ করছে। এটা হতে পারে যে আমি একভাবে কাজ করি, কিন্তু অন্যদের উপস্থাপন আসলে অন্যরকম। তার কনটেক্সটে এক একজনের উপস্থাপন ঢংটা এক এক রকম এবং তার প্রকাশভঙ্গি অন্য। কিন্তু কাজের জায়গায় বা চিন্তার জায়গায় আমি তো অনেককেই দেখছি অসাধারণ, তারা অনেক ভালো কাজ করেন। আমি চাই যে সকলে অসাধারণ কাজ করুক, তার নিজের চিন্তাকে প্রকাশিত করুক। বা সেক্ষেত্রে আমাদের তারুণ্য কি আর্ট অ্যান্ড কালচারের প্রপার ডিরেকশনে এগোচ্ছে কিনা, কি মনে হয় আপনার? অবশ্যই, কারণ অনেকগুলো নতুন বিষয় যুক্ত হচ্ছে। প্রযুক্তিকেও তো আমরা বাদ দিতে পারবো না, প্রযুক্তিকে সাথে নিতে হবে, আবার আমার ইতিহাস থেকে রেফারেন্স নিতে হবে, এসেন্স নিতে হবে, নিয়ে তো আমি আমার চিন্তার জগৎ বা মননের জগতে আমাকে কাজ করতে হবে। নিশ্চয়ই। তো সেক্ষেত্রে তরুণরা অনেকেই অনেক ভালো কাজ করছে, ইভেন মানে প্রযুক্তি নিয়েও অনেকে অনেক ভালো কাজ করছে। বাহ। আর সমসাময়িক যে অন্যান্য শিল্পীরা কিংবা অগ্রজরা যারা আসছেন, তাদের অভিব্যক্তি কে ছিল, কেমন ছিল? এবং সেই সাথে শুনতে চাই 27th ওপেনিং হলো, কারা কারা ছিলেন উপস্থিত? 27th ওপেনিংয়ে আমার ছিলেন মাহবুবুর রহমান, উনিও দৃশ্যশিল্পী, আর মোস্তফা জামান মিঠু, উনি এখন শিল্পকলার চিত্রশালার দায়িত্বে আছেন। ওনারা দুজন ছিলেন আমার প্রদর্শনীর শুরুতে ওপেনিংয়ে। এছাড়া অনেকেই ছিলেন, তার মধ্যে চিত্রশিল্পী নাসির আহমদ ছিলেন, সুমন আক্তার ছিলেন, এছাড়া অনেকে, নূপুর, ইয়াসমিন জাহান নূপুর ছিলেন, কামরুজ্জামান স্বাধীন ছিলেন। নাম বলে শেষ করা যাবে না, মোটামুটি সবাই কম বেশি ছিলেন। আমি আসলে তাদের মূল্যায়নটা কি শুনেছেন কাজ নিয়ে? এর মধ্যেই তো অনেকেই আমায় অনেক ইন্সপায়ার করতেন এবং করেনও এখনো। অনেকে আমি অনেকের স্নেহভাজন, কোনো কারণবশত হতেও পারে, অনেকে আমায় আসলে অনেক স্নেহ করেন। সেক্ষেত্রে আমি যার কাছে যতটুকু সাহায্য চেয়েছি, যখন চেয়েছি, যেভাবে চেয়েছি, সকলেই আমায় আসলে আন্তরিকভাবে সাহায্য করেছেন, তার জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আর আলিয়াস মাসুদ একটা বড় রোল প্লে করে, কারণ আলিয়াস মাসুদ গত একটা লম্বা সময় ধরে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি এবং হারিয়ে যাওয়া ঐতিহ্য, ঢাকা বলি কিংবা সুন্দরবন বলি, তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের কাছ থেকে কতখানি সহায়তা পেয়েছেন? আলিয়াস প্রসেস থেকে তো আমি অনেকটাই সহযোগিতা পেয়েছি। ইভেন আমি শো করার পরিকল্পনার কথা যখন আলিয়াস প্রসেসের ডিরেক্টরকে বললাম, ও আমায় স্বাগতই জানিয়েছে যে ঠিক আছে তুমি শো করো। আমি তো থাকি খুলনাতে, এবং যেহেতু ঢাকাতে থাকি না, তারপরে আমি যখন আগ্রহ দেখাচ্ছি যে আমি শো করতে চাই, ওখানে মামুনুর রশিদ, মানে মামুন ভাই আমাদের, উনিও অনেকটা হেল্প করলেন, বললেন যে দাদা ঠিক আছে আপনি করেন, এটা আমরা চাই যে আপনি শোটা করেন এবং আপনার চিন্তার জায়গাটা বিকশিত হোক, আমাদের এখানে শোটা করেন। তো সেদিক দিয়ে আমি আলিয়ান্স প্রসেসকে ধন্যবাদ জানাই, আমায় আসলে এরকম একটা সুযোগ দিয়েছেন। আর আমার পুরো কাজটা আমি করেছি নারায়ণগঞ্জের একটা স্টুডিওতে, ওটা নাম ভূখণ্ড। সিরামিকের টোটাল কাজটা আমি ওখান থেকে কমপ্লিট করেছি এবং
পরের কিছু কাজ খুলনা থেকে এনে আমি ওখানে ফিনিশ করে তারপরে গ্যালারিতে নিয়ে এসেছি। এর জন্য ভূখণ্ড স্টুডিওকে ধন্যবাদ। বাহ। এই যে আপনি সুন্দর একটা প্রদর্শনী করলেন, মানুষ আসলো, প্রশংসা করলো, কিছু মানুষের স্নেহভাজন আপনি বললেন, এই সবগুলি জায়গায় শেষে তো এখন আমার মনে হয় যে আপনি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন, আপনার কাজকে, আপনার ইচ্ছে আছে আপনার চিন্তার ধারার থেকে আপনি আপনার কাজকে আরও সমাদৃত করতে চান। আমার খুব জানবার ইচ্ছে করে একজন চিত্রশিল্পী বা একজন দৃশ্যশিল্পী যখন নিজে কোনো কিছু বানান করেন, প্রত্যেকটা কাজ তার জন্য সুন্দর, প্রত্যেকটা কাজই তার ভালো লাগে সন্তানের মতো। কোনো কাজ তৈরি করবার পরে কি মনে হয়েছে এটা আমি আমার নিজের জন্য রেখে দিই? চিন্তার বিষয়টা এরকম হয় না, আমার ক্ষেত্রে তো হয়ই না। আমার কখনো এটা মনে হয়নি। আমি চিন্তাটা যখন করি বা যখন ভাবি একটা কনটেক্সটে, এটার আউটপুট যখন আমি শিল্পের মধ্য দিয়ে করি, এরপরে আমার মনে হয় না যে এটা আমার কাছে রাখার আর কোনো দরকার আছে। আচ্ছা, আমার মনে হয় না। এর থেকে আমার অন্য আরেকটা চিন্তা, অন্য আরো কিছু দেওয়ার আছে। যেহেতু আমি এই সমাজে বড় হয়েছি, ফলে আমার জায়গাটাই তো চিন্তার জায়গা, মননের জায়গা, মানুষকে মননের জায়গায় বিকাশ করানোর একটা সুযোগ করে দেওয়া। সেক্ষেত্রে আমার এরকম কখনো মনে হয়নি। আমি অনেক ধৈর্য নিয়ে, অনেক যত্ন নিয়ে আমার কাজগুলো করি, সবসময় তাই করি। কিন্তু কাজ করার পরে যে এরকম মনে হয় যে না, এটা আমি আমার জন্যই করছি, আমার জন্য এরকম, বিষয়টা এরকম নয়। আমি চাই যে সেটা সকলের কাছে যাক। মানে যে কোনো ভালো জিনিসের প্রতি কিন্তু আমাদের কম বেশি সবার একটা লোভ কাজ করে। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। যখন আমরা নিজেরাও ভালো কিছু বলি, বলবার পরে নিজের একটা চমকপ্রদ অনুভূতি কাজ করে, সে একটা জায়গা থেকে কলিয়ার আমার মূল কৌতূহল ছিল এরকম। একটু ভিন্নভাবেই তাহলে প্রসঙ্গটি টানি। এই পুরো এক্সিবিশনে আপনার সবচেয়ে পছন্দের কাজ কোনটি? আমার সবচেয়ে পছন্দের কাজ এটা তো এভাবে বলা যাবে না, কারণ আমার টোটাল এক্সিবিশনটা মানে সমগ্রটা মিলেই তো আমি একটা শিরোনামে নিয়ে এসেছি। ইভেন কারো ইন্ডিভিজুয়াল কোনো নামও নাই, কারণ আমার শোটা কোন এলিমেন্টটা, কোন ম্যাটেরিয়ালটা, কোন সাবজেক্টটা, ম্যাটেরিয়ালিস্টিকের জায়গায় যেমন হতে পারে, মানে আমি যেটা ফিল করি যে আমি যেটা কালেক্ট করেছি আমার ল্যান্ড থেকে, এইটার মধ্যে আমি একটা আমাকে খুঁজে পাই, কেন জানি না। কিন্তু যদিও ওইটা আমি প্রডিউস করিনি, ওইটা আমি কালেক্ট করেছি মাত্র, কিন্তু ওইটার মধ্যে যে ক্ষয়ে যাওয়ার যে দাগ, তার মধ্যে আমি নিজেকে পাই, তার মধ্যে আমার সমাজকে পাই, আমার দেশের কিছু অংশ হয়তো আমি পাই, আমি ফিল করি ওইটার ভিতরে আমি আছি, আমার সমাজ আছে, আমার দেশ আছে, এটা আমি সবসময় ফিল করি। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনার শুভকামনা, আপনার যেই এক্সিবিশন চলছে সেটির জন্য শুভকামনা আপনাকে। একই সাথে বলতে চাই, যেভাবে আপনি সুন্দর কাজ করে যাচ্ছেন, নিজের রুটকে সাথে করে নিয়ে এই যাত্রা অব্যাহত থাকুক, সুন্দর হোক। প্রকৃতি পরিবেশের কাছে থাকা মানুষগুলো বোধহয় একটু এরকম আত্মভোলা হন, হয় নিজেকে উজাড় করে অতিক্রম করে চলে যাওয়ার একটা তীব্র বাসনায় তারা প্রতিদিন তাড়িত হন, নিজের সৃষ্টিকে উতরে যাওয়ার এই যে বাসনা নিয়ে যারা প্রকৃতি পরিবেশের খুব কাছে রয়েছেন, কৃতজ্ঞতা তাদের প্রত্যেকের প্রতি। আপনাদের ভিন্ন রকম দৃষ্টিভঙ্গি, আপনাদের ভিন্ন রকম ভাবনাগুলো আমাদের সমাজ, সভ্যতা, সাহিত্য, ইতিহাস, সংস্কৃতির বিভিন্ন ধারায় যেভাবে ক্রমবর্ধমান পরিবর্তন, সেই পরিবর্তনের মাঝে অকৃত্রিম, অপরিবর্তনীয় একটি মূল্যবান রত্ন বিশেষ। আপনাদের জন্য শ্রদ্ধা, ভালোবাসা রইল আমাদের পক্ষ থেকে। আজকে এখানেই বিদায় নিব। একদমই তাই। এবং বিদায় নেবার আগে আরো একবার যোগ করতে চাই, জোবায়ের সাথে প্রত্যেকটা মানুষ যদি তার ওই যে শেকড়ে পৌঁছায়, তবেই বোধহয় তিনি আসল মানুষ হয়ে নিজেকে আবিষ্কার করতে পারে। আর তাই আমরা যেভাবেই বড় হয়ে উঠি না কেন, যেই জায়গাতেই আসলে এখন বিলং করি না কেন, আমাদের প্রত্যেকের শেকড় কিন্তু নিজেদেরকে খুঁজে বের করতে হবে এবং নিজের সংস্কৃতি, নিজের দেশ, নিজের আত্মার যে খোরাক, সেটা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। তাহলেই হয়তো আমরা প্রকৃত মানুষ এবং সুখী মানুষ হয়ে বেঁচে থাকতে পারবো। বিদায় নিচ্ছি। শুভ সকাল। আরও একবার শুভ সকাল।